বিএনপি ন্যারেটিভ তৈরি করতে। আপনি দেখেন সারা দেশে বলা হচ্ছে যে সারা দেশের প্রশাসক বিএনপি তার দলীয় লোকদেরকে দিয়েছে। এটা একটা খুব নেগেটিভ প্রচার। কেন এই যে জামাত মানে ইন্টারিম সরকার যখন ক্ষমতায় ছিল সারা দেশের অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতে তারা জামাতের লোকজন যুক্ত হয়নি, ভাইস চ্যান্সেলর হয়নি, একটা দুটো বাদে। ইভেন এই সরকার ক্ষমতায় আসার পরে মানে এই ইন্টারিম সরকার আসার পরে ইসলামী ব্যাংকে 5,000 লোককে শুধু দলীয় মানে শিবির করে না, জামাত করে না, এই জন্য বের করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কিন্তু এখন বিএনপি তো এসালমের হাতে তুলে দিচ্ছে। আমি বলি মানে কত হাজার, হ্যাঁ, এটার কি উত্তর দিবেন আপনি? আচ্ছা আমি আপনাকে বলি, এইটার প্রশ্নটা হলো এই ব্যাংকের মালিক কে? এই ব্যাংকের মালিক ছিল আগে ধরেন মানে কিছু ব্যবসায়ী, তাদের সাথে জামাতের একটা সম্পর্ক ছিল। এখন পরবর্তীকালে হাসিনার আমলে যখন এই পদ্মা সেতু হবে, পদ্মা সেতুর জন্য তার টাকা দরকার, সেই টাকাটা ইসলামী ব্যাংকে দিতে বলেছিল লোন, ওনারা দিতে রাজি হন নাই বলে এই মানে যারা এই ব্যাংকের মালিক যারা ছিলেন বা ডিরেক্টর বা শেয়ার হোল্ডার যারা ছিলেন তাদেরকে ডেকে এনে জোর করে তাদের কাছ থেকে তাদের শেয়ার লিখে নিয়েছিল। অর্থাৎ তাদেরকে একটা টাকা দিয়েছিল, হয়তো সঠিক টাকাটা দেয় নাই, 5 টাকার জায়গায় হয়তো 3 টাকা দিয়েছিল, 10 টাকার জায়গায় 8 টাকা বা 7 টাকা বা 5 টাকা দিয়েছিল, বাট দিয়ে এই শেয়ারটা কিনে নিয়েছিল মানে এসালম। অর্থাৎ লিগালি এই ব্যাংকের মালিক মানে কাগজপত্রে, আমি আপনাকে বলতে চাচ্ছি কাগজপত্রে এই ব্যাংকের মালিক এসালম। এখন এই যে চেঞ্জের পরে আপনি কি এসালমের কাছ থেকে ওই কাগজপত্রগুলো বুঝে নিয়েছেন? এসালমের কাছ থেকে আপনাকে তো আবার হয় ওই যে ঠিক আছে মানে একটা তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে তুমি আমার কাছে আবার বিক্রি করে দাও, অথবা তুমি আমাকে আবার দিয়ে দাও, তাই না? এটা তো তার কোনো কিছুই তো করে নাই, জাস্ট গায়ের জোরে ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকে গেছে তারা। এসালাম যেহেতু পালিয়ে গেছে তারা ঢুকে দখল করে নিয়েছে। এভাবে অলমোস্ট 12টা ব্যাংক দখল করেছে এই লোকগুলো, পালিয়ে গেছে। এই ব্যাংকগুলো হয়তো কিছু কিছু স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায়িত্ব যে এসালমকে বুঝিয়ে দেওয়া কোনো কিছু মীমাংসা না করে? আমি আপনাকে বলি স্বরাষ্ট্রমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছে, এটা তো একটা ন্যারেটিভ। আপনাকে বলি কালকে দেখবেন আমি ইনক্লাব ডিজিটালে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম এই জামাতের পক্ষে যিনি টক শো করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে জামাতের 1 মাসের বিরোধী দল হিসেবে পার্লামেন্টে জামাতের ভূমিকাকে কিভাবে দেখেন। উনি বলেছিলেন খুবই অগোছালো, প্রস্তুতির ঘাটতি এবং হোমওয়ার্ক একদমই নাই। এবং উনি এভাবে ডিরেক্টলি বলেছেন যে একমাত্র মানে একা সালাউদ্দিন সাহেবের যে প্রশ্ন এবং তার ভূমিকা তাৎক্ষণিকভাবে জামাত তার উত্তর দিতে পারছে না। তো এই যে দিতে পারছে না, এর অর্থটা হলো এই যে জামাত বা বিরোধী দলের তারা বুঝছে যে বিএনপির সাথে পার্লামেন্টারি রাজনীতিতে তারা ব্যর্থ হচ্ছে, ফলে তাদের যে শক্তির জায়গা সেটা হলো রাজপথ। তারা প্রত্যেক মানুষই তো তার শক্তির জায়গাতে আসতে চায়, মানে তার যেটা ভালো মাঠ সে ভালো মাঠে খেলতে চায়। তো যেহেতু এই রাজনৈতিক 11 দলীয় জোটের মানে শক্তির জায়গা রাজপথ, তারা পার্লামেন্টে যেহেতু ব্যর্থ হচ্ছে তারা এটাকে রাজপথে নিয়ে আসতে চাচ্ছে। বিষয়টা আসলে এরকম। এই যে হাসনাত আব্দুল্লাহ যে গেলেন এটা ব্যক্তিগত একটা হতে পারে, আমি বলছি এটা ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ হতে পারে, এবং আপনি এটাও হতে পারে যে সামনে সিটি কর্পোরেশন ইলেকশন থেকে হয়তো আমি এটা মানে অনুমান করছি, মানে এটা রাজনৈতিক পরিস্থিতিতে হয়তো এরকম হতে পারে যে চিটাগাং সিটি কর্পোরেশনে তাকে মেয়রের পদে অফার করাও হতে পারে। আমি বলছি না হতে পারে, বাট এটা ব্যক্তিগত সম্পর্ক, যে কোনো কিছুই হতে পারে। বাট প্রশ্নটা হলো এই বিএনপির ব্যর্থতা হলো এখানে যে এই যে ন্যারেটিভ গুলো, এই পারসেপশন গুলো বিএনপি ডেভেলপ করতে পারছে না। বিএনপির পক্ষে মানে বিএনপি গভর্নমেন্টের থেকে বিএনপি হচ্ছে রিঅ্যাক্টিভ, অথচ গভর্নমেন্টের তার দরকার ছিল প্রোঅ্যাক্টিভ হওয়া এবং তার ইয়েগুলোকে তুলে ধরা। আপনি দেখবেন না এখনো আমার হাতে আপনার এই যে ভোটের কালির দাগ রয়েছে, অথচ বিএনপির যে মেজর ইয়েগুলো ছিল, প্রতিশ্রুতিগুলো ছিল, আজকে আপনি দেখেন তারেক রহমান কৃষক কার্ড দিলেন এবং তিনি বললেন যে আমি চাই আপনারা সবাই মিলে আমার সাথে একজোরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আমি বিসমিল্লাহ আপনারা সবাই বিসমিল্লাহ বলবেন, আমি বোতাম টিপবো। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বিএনপি কাউকে জান্নাতের টিকিট দিতে চায় নাই। আমি এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরই প্রশ্ন করেছিলাম যে আমি আপনার ভিডিও দেখেছি, আপনি বলেছিলেন যে যদি জান্নাতে যেতে চান তাহলে একমাত্র রাস্তা দাঁড়িপাল্লায় ভোট দেন।
যদি 72 কাতারের মধ্যে প্রথম কাতারে থাকতে চান তাহলে এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে অনেক লোক তো জামাতে ভোট মানে জামাতে ভোট দিয়েছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, তারা যদি এখন বলে যে আমার এই জান্নাতের টিকিট দেন বা আমি জান্নাতে যেতে চাই, আমি এই 71 কাতারে 72 কাতারের প্রথম কাতারে যেতে চাই, তো আপনি কিভাবে দেবেন? উনি তখন বলেন না আসলে তো আমি এভাবে বলি নাই, এই আমি বললাম আমি আপনার ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, তো এটা হলো বাস্তবতার জায়গাটা। তো এই বাস্তবতার জায়গাটাতে আপনি দেখেন তার শেষ প্রতিশ্রুতি করবেন ছিল পলাশ কি? ভাই, আমাদের শেষ আমি শেষ করতে হবে। করছি আমি শেষ করছি প্লিজ। তার প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড, তার প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, তার প্রতিশ্রুতি ছিল হেলথ কার্ড, সে ইমামদের জন্য যেটা তার প্রতিশ্রুতি ছিল জুলাই সেগুলো দিয়েছে। গণভোটও তো হ্যাঁ, প্রতিশ্রুতি ছিল। গণভোটও তো তারা বলেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট মানবে। হ্যাঁ, তো সেরকম তো ঘোষণাপত্রের ব্যাপারেও বিএনপি প্রতিশ্রুতি ছিল। বিএনপি কি হ্যাবট প্রত্যাখ্যান করেছে? এই যে ন্যারেটিভটা আপনার বলি, যদি এই এই ভোটের ব্যাপারটা দেখেন, তারা বলছে কি তাদের একটা বক্তব্য হলো যে এই ভোটটা মানে হয়েছে, এই গত ইলেকশনটা নাকি এক ধরনের মানে সেটেলমেন্ট হয়েছে। তো তাহলে ওইটা সেটেলমেন্ট মানে অর্থাৎ সংসদের ভোটটা সেটেলমেন্ট, কিন্তু আবার এটা বলে না মানে এই গণভোটটা আবার রাইট ছিল। আপনি খেয়াল করেন, মানে গণভোটটা রাইট কিন্তু সংসদীয় ভোটটা সেটেলমেন্ট। মানে এই যে বিষয়টা, প্রশ্নটা হলো যে বিএনপি কখনোই বলে নাই যে কারণ গণভোট বাতিল হলে কিন্তু সরকার বাতিল হয়ে যায়, বিরোধী দলও বাতিল হয়, সবাই বাতিল হয়। বিএনপি বলেছে যেহেতু ওই গণভোটের ভিত্তিতে ভোট হয়ে গেছে, হ্যাঁ আমাদের পার্লামেন্টে বা আমাদের কনস্টিটিউশনে মানে এই যে যে গণভোটের যে সিস্টেম আছে সেটার সাথে এটা ম্যাচ করে না, কাজে এইটাকে আর আইনে পরিণত করার দরকার নেই, কারণ আইনে পরিণত করলে এবার একই রকম গণভোট থাকবে। অর্থাৎ অতীতে যে গণভোটটা ছিল বিএনপি সেই গণভোটটাকে আনতে চায়। এই গণভোটটা তারা কিন্তু তারা প্রত্যাখ্যান করতে পারবে না, প্রত্যাখ্যান করলে সরকার অবৈধ হবে, বিরোধী দল অবৈধ হবে, পার্লামেন্ট অবৈধ হবে, সবকিছু অবৈধ হবে, কারণ এই গণভোটের ভিত্তিতেই তো ভোট হয়েছে। তো সেই জায়গাটাতে আবার জুলাই দেখেন বিএনপি দাঁড় করানো হচ্ছে কোথায়, যে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, জুলাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু বিএনপি বারবার বলছে যে আরেকটা কথা, এই মানবাধিকারের একটা বিষয় আমি আপনাকে বলি, মানবাধিকার অধ্যাদেশ নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছে, আপনার মনে থাকার কথা, যে ইউনূস সরকার বহুত্ববাদের কথা বলেছিল। ইউনূস সরকার আপনার এই যে রেইনবোর নামে আপনার এলজিবিটিকিউ, যেহেতু ইউনূস নিজেই এই সমকামী প্রমোটার, সারা দুনিয়াতে প্রমোট করেছে এবং সাপোর্টার, তারা এই মানবাধিকারের মধ্যে এটা ঢুকিয়েছে, তারা এই পার্বত্য চট্টগ্রামের অসংখ্য অসুবিধার জিনিসগুলো তারা এর ভিতরে ঢুকিয়েছে। আমি আপনাকে বলি, আপনারা মানে খেয়াল করে দেখবেন, এবং একই সাথে এখানে মানবাধিকার কমিশন অফিস খোলার ব্যাপারটা এখানে বলা আছে। সেই জন্য বিএনপি বলেছে এই মানবাধিকার কমিশনের অধ্যাদেশ আমরা করতে পারবো না, আমরা নতুন করে একটা মানবাধিকার কমিশনের অধ্যাদেশ করব, এবং সেখানে বলেছে বিএনপি, জামাত, এনসিপি সহ পার্লামেন্টের যত দল আছে, বাইরে যত দল আছে এবং সুশীল সমাজ সমস্ত স্টেকহোল্ডার আমরা আবার করব। তো কাজে এই যে ন্যারেটিভ গুলো না, বাস্তবতাটা হলো একটা, মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে একটা, কিন্তু বিএনপি সেটা মোকাবেলা করতে পারছে না। এই মোকাবেলা করতে না পারার কারণে বিএনপি আজকে মানে তার মানে 30 দিনের যে মানে মানে অর্থাৎ মানে এটা বললাম যে হাতের আঙুলে ভোটের কালি মোছার আগেই বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতির সবকিছু করার পরেও, মানে বাস্তবায়ন শুরু করার পরেও বিএনপি আজকে মানে জনগণের কাছে এই যে একটা নেগেটিভ ভাইব তারা দাঁড় করাতে পেরেছে এবং করছে, কারণ সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া খুব কৌশলে ব্যবহৃত হচ্ছে, বাট বিএনপি জানে না কিভাবে সোশ্যাল মিডিয়াটা তৈরি করতে, মানে ন্যারেটিভ গুলো তৈরি করতে হয়, কাউন্টার করতে হয়। এবং ইয়েতেও আপনি দেখেন আমাদের মিডিয়াগুলোতে কিন্তু এখন শেখ হাসিনাকে আর ফ্যাসিস্ট বলা হচ্ছে না, সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে, ফ্যাসিজম চলে গেছে, সবাই মিলে কিন্তু এটা খেয়াল করছি না। এবং এখন দেখেন আওয়ামী লীগের দুর্নীতি নিয়েও কিন্তু মিডিয়ায় কথা বলা হচ্ছে না। আমি খুব মানে আশঙ্কিত, শেষ করছি, আমি খুব আশঙ্কিত যে এই প্রবণতা যদি চলে, অর্থাৎ আওয়ামী লীগের দুর্নীতিগুলো নিয়ে যদি মিডিয়া রিপোর্ট না করে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা না থাকে, তাহলে 2 দিন পরে কি হবে, মানুষের মন থেকে এটা চলে যাবে। মানুষ দেখবে কি, মানুষ দেখবে মেট্রো রেল, মানুষ দেখবে পদ্মা সেতু, মানুষ দেখবে 3rd টার্মিনাল, মানুষ দেখবে কক্সবাজারের এই যে বড় বড় টানেল, এগুলো সব দেখবে। তখন বললো আওয়ামী লীগ, হ্যাঁ তখন কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। তো কাজেই এই জায়গাটাতে আমাদের মানে মানে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে ওই যে বললাম যে মানে -2 লোকগুলো এখনো সক্রিয় আছে, যারা ইলেকশন চায়নি
বাট মেনে নিতে বাধ্য হয়েছে, তারাও কিন্তু মানে এখনো সক্রিয় আছে। তারা মানে তারা যে কোনো কারণে হোক মনে করেছিল যে আমরা ক্ষমতায় চলে আসব, এই ধরনের একটা প্রতিশ্রুতি বা যে কোনো চিন্তা ভাবনার উপরে বাট ওটা ভুল হুম। প্রমাণিত হওয়ার পরে তারা আবার ওই জি, জায়গাতে তারাই এখন ফিরে এই যেতে কথা চায়। বলছে। তো সেই জায়গাতে এটা আমি মনে করি এটা এই বাস্তবতাটা আমাদের মানে সরকারের উচিত ভেবে দেখা, এবং বিরোধী দল সহ অন্যান্য দল আছে যারা, তাদের কাছেও আমি বলবো যে আজকে দেখেন, শুধু একটা কথা বলি, হুম, 1975-এ ২ জন ব্যক্তি আপনার ভারতে পালিয়েছিল, মানে আশ্রয় পেয়েছিলেন, এবং ওই ২ জন ব্যক্তির মানে প্রভাব আমাদের রাজনীতিতে কি হয়েছে আমরা সেটা টের পেয়েছি। শেখ হাসিনা এবং শেখ রেহানা। আজকে হুম, পুরো একটা দলের কয়েক হাজার লোক ভারতে পালিয়ে আছে। হয়তো আরো ৫ বছর ৭ বছর যদি তারা ভারতে পালিয়ে থাকে, এই লোকগুলো কি তৈরি হবে, এবং এই লোকগুলো যেদিন ভারতে মানে মানে বাংলাদেশে যদি ফেরত আসে, তাহলে এই দেশে আর রয়ের অফিসের দরকার নাই। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ ওদের তৈরি করার দরকার নাই। এরা মাইন্ডে নিয়ে আসবে। আল্লাহ জানে, আমি এখানে তো একজন সামরিক কর্মকর্তা আছে। আমি বিশ্বে কোথাও শুনি নাই যে আমাদের এত হাই লেভেলের সামরিক কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিরা শত্রু দেশে পালিয়ে যায়। সার্ভিং, এটা খুব অবাক কাণ্ড। আমাদের দেশের নিরাপত্তা বলে কিছুই নাই, সব চলে গেছে। কারণ ওনারা যখন কাজ করেন, ওই যে বিভিন্ন গোয়েন্দা ফাইল টাইল এগুলো আবার ওনাদের তো পেন ড্রাইভে অনেকেই আবার সংরক্ষণ করেন, তো সেইগুলো কিন্তু এভাবে চলে যায়। তো এই জায়গা থেকে আমি খুবই আশঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ। মানে আমরা যেটা মনে করেছিলাম, আমি শেষ সেটা সম্ভব একটা নয়। ৩০ সেকেন্ডে, যে যেমন প্রফেসর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, আমি খুব উচ্ছ্বসিত হয়েছিলাম এবং পক্ষে দারুণভাবে লিখেছিলাম যে এই লোক হুম, তার জীবনের, একজন মানুষের জীবনে যা কিছু চাওয়া পাওয়ার সব পেয়েছে। তিনি হয়তো তার একটা সুযোগ পেয়েছেন, তিনি এই দেশটাকে উন্নতি করবেন। তিনি তার যে ইন্টারন্যাশনাল কানেকশন, সেই কানেকশনকে ব্যবহার করে রাতারাতি বাংলাদেশের চেহারা পরিবর্তন করবেন। কিন্তু আমি দেখলাম ইউনূস সাহেব, তিনি শুধু নিজের উন্নতি ছাড়া আর কিছুই করেন নাই। তিনি তার ব্যাংক দরকার, তার ওয়ালেট দরকার, তার আবার কল্যাণ যা যা দরকার, ইউনিভার্সিটি দরকার, সবকিছু নিয়েছেন, এবং তার চেলাচামুন্ডারাও সব নিয়েছে। বাট বাস্তবতায় দেশের যে মানে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা হয় নাই। ইলেকশন, এটা আমরা মানুষ আসলে খুব খারাপ, জাতিগতভাবে খুবই খারাপ। আমাদের শেষ সমস্ত করবেন এলিট প্লিজ, আমাদের ক্লাসের, শেষ করতে হবে। আমি শেষ হুম, শেষ করছি, আমাদের সমস্ত হুম, এলিট ক্লাসের মাথার ভিতরে হলো ফাইভ আইস কান্ট্রি। আমরা আমাদের ফিউচার ওখানে মানে স্বপ্ন দেখি যে আমরা ওই আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান দেশগুলোতে, অস্ট্রেলিয়া, এখানে থাকবো। ফলে আমরা এই দেশের ভালো কেন করব? আমরা এই দেশ তো আমার জন্য মার্কেট। আমি এখান থেকে টাকা হুম, পয়সা কামাই করি, ওই দেশে পাচার করি। যিনি যেখানে থাকেন না, তিনি তো সেখানে ডেভেলপ করবেন না। তো কাজে এই কারণেই জি। আমাদের দেশের উন্নতি হবে না। এটা আমাদের দুর্ভাগ্য, এবং এটাই মেনে নিতে হবে। আমরা যারা দেশে আছি, আমরা মেনে এই দুঃখ কষ্ট বহন করে আমরা থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় পলাশ ভাই একেবারেই শেষ করেছে।